সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে যুদ্ধ কবে শেষ হবে তা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়। যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে ট্রাম্পের এমন বক্তব্যের পর এই হুঁশিয়ারি দিল ইরানের এই সশস্ত্র বাহিনী। এক সময়ের অপরাজেয় মিস্টার সিকিউরিটি বেনিয়ামিন নেতানিয়াহু এখন খাদের কিনারায়। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ আর ইরানের সঙ্গে গায়ে পড়ে সংঘাত বাঁধানোর যে দাম্ভিকতা তিনি বিশ্বজুড়ে দেখিয়েছিলেন তা এখন বুমেরাং হয়ে বিদ্ধ করছে তার নিজের গদিকেই। বিশ্ববাসীর কাছে দীর্ঘদিনের ঘৃণার পাত্র এই শাসক এখন খোদ ইসরায়েলিদের কাছেও এক নিকৃষ্ট খলনায়ক। কিন্তু প্রশ্ন হলো, এত বছর ক্ষমতায় থাকার পর হঠাৎ কেন খোদ ইসরায়েলের মানুষই তার পতনের জন্য এতটা মরিয়া হয়ে রাজপথে নেমে এলো? জেরুজালেমে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। হাইফার হোরেফ সেন্টারে প্রায় 1000 বিক্ষোভকারী জমায়েত হন। দেশের আরও কয়েকটি জায়গায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এই বিক্ষোভ আয়োজন করেছে দুর্নীতি বিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজ গোষ্ঠী। 2023 সালের 7 অক্টোবর ছিল নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের কফিনে প্রথম প্যারেক। সেদিন ইরান সমর্থিত গোষ্ঠীর নজিরবিহীন হামলায় ইসরায়েলের তথাকথিত অভেদ্য নিরাপত্তা দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গোয়েন্দা ব্যর্থতা আর ব্যক্তিগত দম্ভের কারণে শত শত ইসরায়েলি প্রাণ হারায় আর শত শত মানুষ বন্দী হয় গাজার সুড়ঙ্গে। ইসরায়েলবাসী বিশ্বাস করে নেতানিয়াহু কেবল নিজের দুর্নীতির মামলা থেকে বাঁচতে বিচার বিভাগ নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন বলেই দেশের নিরাপত্তা ছিল অরক্ষিত। 7 অক্টোবরে সেই রক্তস্নাত ভরি যেন আজ নেতানিয়াহুর বিরুদ্ধে গণঅভ্যুত্থানের প্রধান জ্বালানি। আন্দোলনের এই তীব্রতার পেছনে আরেকটি অমানবিক কারণ হল জিম্মি মুক্তি নিয়ে তার নিষ্ঠুর গড়িমসি। গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে নেতানিয়াহুর কাছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা এবং যুদ্ধ দীর্ঘায়িত করাই এখন বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। জিম্মিদের পরিবারগুলো আজ রাজপথে আর্তনাদ করছে, কারণ তাদের মতে নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থে যুদ্ধবিরতি চুক্তিতে বারবার বাধা দিচ্ছেন। নিজের জেল খাটা এড়াতে তিনি গাজার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যে রাজনৈতিক জুয়া খেলছেন তা সাধারণ ইসরায়েলিদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অন্যদিকে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার প্রচেষ্টাকে ইসরায়েলিরা নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকি মনে করছে। যে মানুষটি একসময় নিজেকে ইসরায়েলের রক্ষাকর্তা দাবি করতেন, আজ তার কারণেই দেশটির নিরাপত্তা ও অর্থনীতি ধ্বংসের মুখে। তেল আবিবের রাজপথ আজ স্লোগানে প্রকম্পিত, গদি ছাড়ো, যান বাঁচাও। যে মানুষটি একসময় যুদ্ধ বন্ধে ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে আলোচক দল পাঠানোর সিদ্ধান্ত বদলের পর জানিয়েছেন নিষ্ফল আলোচনায় সময় নষ্ট করতে চান না তিনি। জয়ের গ্লানি হয়ে ধরা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শেন্ডলির মতে ইসরায়েলিদের মনস্তত্ত্ব এখন এক অদ্ভুত শত্রুবেষ্টিত বলয়ে বন্দী। তারা ইরান ও লেবাননকে এমন এক কাতারে দেখে যেখানে চারপাশ থেকে ধেয়ে আসা বিপদই তাদের সামগ্রিক আত্মপরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা কোনো ধরনের আপোষ করতে নারাজ, বিশেষ করে যখন সেই লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতছাড়া হওয়ার ভয় থাকে। বর্তমান পরিস্থিতির ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ কতটা আছে তা নিয়ে খোদ দেশটির ভেতরেই বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। শেন্ডলির ভাষায় যুক্তরাষ্ট্রের মতো এক অতি শক্তিশালী অংশীদারের প্রভাব ইসরায়েলিদের আত্মবিশ্বাসে চির ধরাচ্ছে। ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তই যে শেষ পর্যন্ত তেল আবিবের ভাগ্য নির্ধারণ করছে, এই সত্যটি ইসরায়েলিদের জন্য ক্রমেই তিক্ত হয়ে উঠছে। বিশেষ করে হোয়াইট হাউসের মসনদে বসা খামখেয়ালি মার্কিন প্রেসিডেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইসরায়েল যেন এক অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে। ডালিয়া মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী হলেও তাদের খামখেয়ালিপনা ইসরায়েলকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে, এই প্রশ্নটি এখন নেতানিয়াহুর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এদিকে নেতানিয়াহুর ঘোর সমালোচকরা ঘরের ভেতরেই বিদ্রোহের আগুন জ্বালাচ্ছেন। সাবেক সেনাপ্রধান ও মধ্যপন্থী নেতা গাদি আইজেনকাট সরাসরি অভিযোগ করেছেন, গত 2.5 বছরে একের পর এক যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর কেবল চাপিয়ে দেওয়া হয়েছে। তার মতে নেতানিয়াহু সামরিক সাফল্য পেলেও সেটিকে কূটনৈতিক বিজয় রূপ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন যে নেতানিয়াহু সরকারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবতার কঠিন রুক্ষতায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানুষের বিশ্বাস ভঙ্গ করা এই সরকারের নিয়তি হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন।
সাবেক কূটনীতিক অ্যালান পেক্সাস এক ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরেছেন। তার মতে ইরানের পারমাণবিক স্বপ্ন ম্লান হয়নি, তাদের আইআরজিসি বাহিনী আরও শক্তিশালী হয়েছে। বিপরীতে ট্রাম্প এখন যুদ্ধের দামামা থামিয়ে ফায়দা লোটার চেষ্টায় মত্ত। পেক্সাস মনে করেন এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য এক দীর্ঘমেয়াদী কৌশলগত পরাজয় ছাড়া আর কিছুই নয়। ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে এক ঘনীভূত রহস্য তৈরি হয়েছে। ট্রাম্প কি আদৌ নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখতে আগ্রহী, নাকি নিজের রাজনৈতিক স্বার্থে ইরানকে কোনো বড় ছাড় দেবেন? পেক্সাস শঙ্কা প্রকাশ করেছেন যে ট্রাম্প যদি ইরানের সাথে নতুন কোনো চুক্তি করেন তবে তাতে ইসরায়েলের স্বার্থ জলাঞ্জলি গেলেও ট্রাম্প পিছু হটবেন না। আবারও অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিখ্যাত হিলটন হোটেলে তাঁর অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একাধিক মারণাস্ত্র সহ এক আততায়ীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তা যেন এক গভীর অনিশ্চয়তায় মোড়া। এরই মধ্যে ওমান সফর শেষ করে পাকিস্তান পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাথে। এর আগে গতকালও এই দুই নেতার সাথে বৈঠক করেন আরাকচি। পাকিস্তান থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ইরানের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেলেও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে দেখায়নি আগ্রহ। হুমকি ধমকি ও অবরোধের মধ্যে ওয়াশিংটনের সাথে সরাসরি বৈঠকে বসবে না বলে জানিয়েছে তেহরান। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়েও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া যুদ্ধে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে অঞ্চলটি থেকে মার্কিন সেনা চলে যাওয়ার তাগিদ দিয়েছে আইআরজিসি। এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনার পর নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন হামলা তাকে ইরান যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে না। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল প্রসঙ্গে ট্রাম্প বলেন, এত লম্বা ভ্রমণ সময় নষ্ট, টেলিফোনে কথা হতে পারে। সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। মধ্যস্থতাকারীদের সামনে তুলে ধরেন নতুন প্রস্তাব, এরপর রওনা দেন ওমানের পথে। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নতুন প্রস্তাব যথেষ্ট ভালো নয়, তাই নিষ্ফল কথাবার্তায় 15 ঘন্টা বিমান যাত্রা অর্থহীন। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন প্রস্তাব এসেছে বলেও দাবি তার। ইরানের প্রস্তাব যথেষ্ট ভালো ছিল না, এমন প্রস্তাবের জন্য বারবার 15 ঘন্টা বিমান যাত্রায় রাজি নই। তারা যত খুশি আমাদের ফোন করতে পারে। মজার বিষয়, প্রস্তাব প্রত্যাখ্যানের 10 মিনিটের মধ্যেই তাদের কাছ থেকে নতুন একটি প্রস্তাব পেয়েছি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রাশিয়া যাওয়ার আগে ওমান থেকে আবারও ইসলামাবাদে ফিরবেন আব্বাস আরাকচি। তুরস্ক আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ফোনালাপ হয়েছে বলেও জানিয়েছে তেহরান। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোন কলে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানিয়েছেন, কোনো প্রকার হুমকি কিংবা চাপের মুখে নতি স্বীকার করবে না তেহরান। শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় তেহরান সম্পূর্ণভাবে এই কর্মসূচি বন্ধ করে দিক, তবে ইরান স্পষ্ট জানিয়েছে কোনো স্থায়ী নিষেধাজ্ঞায় রাজি না তারা। ইউরেনিয়াম মজুত নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। হরমুজ প্রণালী ও বন্দর অবরোধ ইস্যুতেও অবস্থান বিপরীতমুখী। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না তুললে হরমুজে জাহাজ চলাচলের বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, চূড়ান্ত চুক্তি ছাড়া কোনোভাবেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। অর্থনৈতিক দাবিও আলোচনাকে আরো কঠিন করে তুলেছে। ইরান চায় তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশে আটকে থাকা প্রায় $20 বিলিয়ন ফেরত দেওয়া হোক। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ক্ষয়ক্ষতির জন্য প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। এত বড় অঙ্কের আর্থিক শর্ত মেনে নেওয়া হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।